আমেরিকার পাপের শহর লাস ভেগাসে একবার ভয়ানক জম্বিদের আক্রমণ হয়। জম্বিগুলো যাদেরকেই আক্রমণ করে তারাও আবার জম্বিতে পরিণত হয়ে যায়। এর ফলে পুরো শহর পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং সব মানুষজনকে সেই শহর থেকে বের করে দেওয়া হয়। কিন্তু বাকিগুলো সব জম্বি হয়ে সেই শহরেই থেকে যায়। এদিকে সেই শহরে অনেকগুলো ক্যাসিনো ছিল যেখানে কয়েক হাজার কোটি টাকা ছিল। আর এই টাকার লোভে একদল মানুষ লাস ভেগাস শহরের একটা ক্যাসিনোতে ডাকাতি করতে যায়। কিন্তু সেখানে লক্ষ লক্ষ জম্বি ছিল। তাদের সামান্য ভুল হলেই মৃত্যু অনিবার্য। জম্বিগুলো এক পর্যায়ে ঠিকই তাদের আক্রমণ করে, কিন্তু এই টিম ডাকাতি করে সব টাকা ঠিকই নিয়ে আসবে। কিন্তু তারপর মারাত্মক এই সোয়াসে জম্বি ভাইরাস কি তাদের পিছু ছাড়বে? আমি বাজি ধরে বলতে পারি এই মুভি আপনি দেখবেন আর দেখতে দেখতে আপনিও একজন জম্বিতে পরিণত হবেন। তাহলে চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। মুভির শুরুতে দেখা যায় একটি পরিবার লাস ভেগাস শহরে ঘুরতে যাচ্ছিল। তার একটি নির্জন রাস্তা দিয়ে মজা করতে করতে যাচ্ছিল আর তাদের পিছনেই আর্মিদের কয়েকটা গাড়ি আসছিল। তারা হয়তো সেই গাড়িতে লাস ভেগাস শহরে কিছু ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে যাচ্ছিল। তাদের যেতে যেতে রাত হয়ে গেছিল। দুজন আর্মি ড্রাইভ করতে করতে তাদের মধ্যে গল্প করছিল। তারা এরিয়া 51 নিয়ে এবং এলিয়েন নিয়ে গল্প করছিল আর এই ব্যাপারে তারা খুবই এক্সাইটেড ছিল। এছাড়া তাদের গাড়িতে যে ইম্পর্ট্যান্ট জিনিস ছিল সেটি হচ্ছে এরিয়া 51 থেকে নিয়ে আসা, কিন্তু তারা জানতো না তাদের গাড়িতে কি আছে। তারা যখন গল্প করতে করতে ড্রাইভ করছিল তখন হঠাৎ করে তাদের সামনে একটি গাড়ি চলে আসে এবং ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হয়। গাড়িতে আগুন লেগে সেই আর্মি দুজন সেখানেই মারা যায়। এটা দেখে অন্য গাড়ি থেকে বাকি সৈনিকগুলো নেমে ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য হেল্প চাইতে থাকে। এদিকে ওই দুটি গাড়ি যখন ক্র্যাশ করেছিল তখন একটি গাড়ি থেকে একটা কন্টেইনার খুলে রাস্তায় পড়ে গেছিল। একজন সৈনিক তার হাতে গুলি নিয়ে সেটার দিকে এগিয়ে যায়। তখন হঠাৎ করে সেই কন্টেইনারের ঢাকনাটা খুলে যায়। এরপর আরও কিছু সৈনিক তার পিছনে গুলি তাক করে নিয়ে এগিয়ে আসতে থাকে। তারা ধীরে ধীরে সেটার দিকে এগিয়ে গিয়ে দেখার চেষ্টা করে সেটার মধ্যে কি আছে। কিন্তু হঠাৎ করে সেই কন্টেইনার থেকে একজন লোক বের হয়ে আসে আর সেই লোকটির সাথে সাথে একজন সৈনিকের মাথায় কামড় বসায়। বাকি সৈনিকগুলো মানুষটার দিকে তাক করে গুলি চালাতে শুরু করে, কিন্তু ওই মানুষটির গুলিতে কিছুই হয় না। মানুষটি সব সৈনিকগুলোকে মেরে ফেলতে শুরু করে। এটা দেখে অফিসার এবং আরেকজন সৈনিক সাথে সাথে তাদের গাড়িতে উঠে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু গাড়ি করে যাওয়ার বদলে তারা দুজন পায়ে হেঁটে মরুভূমির দিকে যেতে শুরু করে। কিন্তু সেই মানুষটি এতই দ্রুতগতির ছিল যে তারা দেখতে পায় সেই মানুষটি তাদের সামনেই আছে। তাকে দেখে তারা গুলি করতে শুরু করে, কিন্তু এতেও ওই মানুষটির কিছুই হয় না। মানুষটির গায়ে ছিল প্রচণ্ড শক্তি। সে দুইজন অফিসারকে গলায় কামড় দেয় আর দেখা যায় কিছুক্ষণ পরে ওই সৈনিকগুলো চোখ খুলেছে, কিন্তু তাদের চোখ রক্তের মতো লাল আর তাদের গলা থেকে জম্বির মতো ঘর ঘর আওয়াজ বের হচ্ছে, অর্থাৎ তারা এখন জম্বিতে পরিণত হয়ে গেছে। এরপর তারা দুজন ধীরে ধীরে উঠে সেই লোকটির পিছনে দাঁড়ায়। তখন তারা তিনজন মিলে একটি শহরের দিকে তাকিয়ে থাকে আর এই শহরটি ছিল লাস ভেগাস শহর। এরপর আমাদেরকে সেই পাপের শহরের জীবনযাত্রা দেখানো হয়। মানুষ এখানে জুয়া খেলায় ব্যস্ত, নাইট ক্লাবে ডান্স করায় ব্যস্ত। এখানে পুরো শহর পাপে নিমজ্জিত। কিন্তু হঠাৎ করে এই শহরে সেই জম্বিগুলো চলে আসে এবং সব মানুষকে তারা আক্রমণ করতে শুরু করে। আর তারা যাদেরকে আক্রমণ করছিল সেই মানুষগুলোও জম্বিতে পরিণত হচ্ছিল। এভাবে একে একে ওই শহরের সবাই একসময় জম্বিতে পরিণত হয়ে যায়। একসময় ওই জম্বিদের আক্রমণ থেকে অন্য শহরগুলোকে বাঁচানোর জন্য সরকার বিমানে করে বোমা ফেলতে শুরু করে। এর ফলে সব মানুষগুলো এবং জম্বিরা মারা যেতে শুরু করে আর বাকি জম্বিগুলো সামনে এগিয়ে আসতে শুরু করে। পুলিশ এবং আর্মি গুলি করেও জম্বিদের শেষ করতে পারে না। পরিশেষে সরকার লাস ভেগাস শহরটিকে পরিত্যক্ত ঘোষণা করে এবং ওই শহরের চারপাশে বড় দেওয়াল তুলে শহরটিকে লক করে দেয়। এদিকে পুরো পৃথিবী জুড়ে নিউজ চ্যানেলগুলোতে প্রচার করতে থাকে যে কিছুদিনের মধ্যেই লাস ভেগাস শহরটিকে নিউক্লিয়ার বোম দ্বারা উড়িয়ে দেওয়া হবে, যাতে করে সেখানে আর কোনো জম্বি না থাকতে পারে। এই খবর যখন প্রচার হচ্ছিল ঠিক তখন একজন ধনকুবের একটা আর্মি অফিসারের সাথে দেখা করতে আসে। এই আর্মি অফিসারের নাম ছিল স্কট। ইতোমধ্যেই লাস ভেগাস শহর থেকে সে সফলভাবে যুদ্ধ করে ফিরে এসেছে। মিস্টার ওয়ার্ড নামের সেই ধনকুবের আর্মি অফিসার স্কটের সাথে একটা মিটিং করে। লোকটি আজে বাজে কোনো কথা না বলে সরাসরি ইম্পর্টেন্ট কথা বলা শুরু করে। লাস ভেগাস শহরের তার একটা বড় ক্যাসিনো ছিল আর সেই ক্যাসিনোর বেসমেন্টের একটা ভল্টে তার $200 মিলিয়ন আটকে আছে। কিন্তু সমস্যা হচ্ছে সরকার পুরো শহরটিকে এখন লক করে দিয়েছে আর বাইরে থেকে তারা কাউকে সেখানে যেতে দিচ্ছে না। তাই ধনকুবের মিস্টার ওয়ার্ড চাই যদি স্কট ওই পুরো টাকা ফিরিয়ে নিয়ে আসতে পারে তাহলে সে তাকে $50 মিলিয়ন দিবে
আর এই কাজের জন্য সে যাকে ইচ্ছা তাকেই সাথে করে নিয়ে যেতে পারে। এত বেশি টাকার অফার শুনে মিস্টার স্কট অবাক হয়ে যায়, কিন্তু ধনকুবের ওয়ার্ড তার কোনো রিপ্লাইয়ের অপেক্ষা না করে তাকে বলে, আজকে এর বেশি কোনো কথা হবে না, তুমি রাতে তোমার ডিসিশন আমাকে ফোনের মাধ্যমে জানাবে। এই বলে লোকটি সেখান থেকে চলে যায়, আর তার সহকারী মিস্টার ওয়ার্ডকে একটি ম্যাপ ধরিয়ে দিয়ে যায়। সেই ম্যাপে লাস ভেগাস শহরের আর কোন জায়গায় তাদের সেই ক্যাসিনোটা ছিল সেটা উল্লেখ ছিল। ক্যাসিনোর ভল্টের লকারটি কেমন এবং ওটা কতটা শক্তিশালী সেটা বোঝানো ছিল। লোকটি চলে যাওয়ার পর স্কট ম্যাপটা খুলে চিন্তা করতে শুরু করে, আর মাত্র 96 ঘন্টা পর সরকার থেকে ওই শহরটি পারমাণবিক বোম দ্বারা পুরো উড়িয়ে দেওয়া হবে। সুতরাং তাকে যদি $50 মিলিয়ন পেতে হয় তাহলে এই 96 ঘন্টার মধ্যেই যা করার করতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে, যেই ভল্টে ওই টাকাগুলো রাখা আছে সেটা ছিল দুনিয়ার সবচেয়ে সুরক্ষিত ভল্ট। কোনো মানুষের পক্ষে এই ভল্টটি ভাঙা সম্ভব ছিল না। রাতের বেলা যখন স্কট ঘুমিয়েছিল তখন সে স্বপ্নে দেখতে পায় তার ওয়াইফ জম্বিতে পরিণত হয়ে গেছে, তাই সে একটা ছুরি দিয়ে তার স্ত্রীকে মেরে ফেলে। আর এই জম্বিগুলো একমাত্র মাথায় আঘাত করলেই মরতো, তাছাড়া তাদের মারার আর কোনো উপায় ছিল না। সে যখন তার স্ত্রীকে মেরে ফেলে তখন তার পাশেই দাঁড়িয়েছিল তার মেয়ে, আর সে এই দৃশ্য দেখে দুজনেই কাঁদতে শুরু করে। আর এর মধ্যেই স্কটের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে বসে কাঁদতে শুরু করে। এমন সময় তার কাছে মিস্টার ওয়ার্ডের ফোন আসে, আর সে তাকে বলে, আমার এই কাজটা করতে হলে তোমার একটা হেলিকপ্টার এবং পাইলট লাগবে, এছাড়াও তোমার একজন লকার খুলতে পারে এমন লোক লাগবে। তাহলে তুমি সহজেই আমার ক্যাসিনোর বিল্ডিংয়ের ওপরে হেলিকপ্টার ল্যান্ড করিয়ে সেখান থেকে টাকাগুলো নিয়ে চলে আসতে পারবে। আর এই সব সুবিধা আমি তোমাকে নিজে দেব। তোমাকে শুধু একজন লকার ক্র্যাকার খুঁজে বের করতে হবে, যে সফলভাবে ওই লকারটি কয়েক সেকেন্ডের মধ্যে খুলে ফেলতে পারবে। এরপর স্কট তার টিমের লোক খুঁজতে শুরু করে। সে প্রথমেই তার পরিচিত মারিয়া নামের একজন আর্মি মেয়ের কাছে যায় এবং তাকে বেশ কিছু টাকা অফার করে, আর এই কাজে তাকে হেল্প করতে বলে। এতগুলো টাকার কথা শুনে মেয়েটি সাথে সাথে রাজি হয়ে যায়। তারপর মারিয়া ও স্কট মিলে আরেকজন লোকের কাছে যায়, আর এই লোকটির নাম ছিল ভ্যান। তারা দুজন মিলে তাকে বোঝাতে শুরু করে এবং বেশ কিছু টাকা অফার করে। আর এত বড় অঙ্কের টাকার কথা শুনে ভ্যান তাদের টিমে যোগ দিতে রাজি হয়ে যায়। এছাড়াও তাদের টিমে আরও কয়েকজনকে নিতে হবে। তাছাড়া সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে তাদের টিমে একজন পাইলট নিতে হবে। তাই তারা পিটার নামের একজন মেয়ের কাছে যায়, যে খুব দক্ষ একজন হেলিকপ্টার পাইলট ছিল। তারা পিটারকে $2 মিলিয়ন অফার করে এবং তাদের টিমে যোগ দিতে বলে। আর $2 মিলিয়ন কথা শুনে মেয়েটির সাথে সাথে রাজি হয়ে যায়। এরপর তারা হুজম্যান নামের একজন যুবক ছেলের কাছে আসে। সে এখানে পার্টি করছিল, আর তার জীবনে সে খুব একটা সিরিয়াস না। সে এর আগেও লাস ভেগাস থেকে কাজ করেছে এবং অনেক জম্বি মেরেছে। তবে তাকে স্কটদের টিমে যোগ দেওয়ার কথা বলা হলে সে সাথে সাথে এই অফারটা অ্যাকসেপ্ট করে। এখন তাদের টিমে বেশ কিছু লোক হয়েছে, তবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে সেটা একজন লকার ক্র্যাকার খুঁজে বের করা, অর্থাৎ যে কঠিন কঠিন সব লকার ভাঙতে পারে। তার একজন লকার ক্র্যাকার খুঁজতে একটি পুরানো দোকানে আসে, আর এই দোকানের লুডুইক ডিটার নামের একজন কর্মচারী কাজ করত। আপনি যদি আমার আগের ভিডিও অর্থাৎ আর্মি অব দি থিপস মুভি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই তাকে চিনতে পারবেন। সে একজন মাস্টার লকার ক্র্যাকার, আর এর আগে 4টি বিখ্যাত লকার ভেঙে ডাকাতি করার পর সে পালিয়ে আমেরিকা চলে এসেছিল, আর এখন এই দোকানে সে কাজ করত। ডিটারকে স্কট যে ম্যাপটি দেখায় সেটা ছিল হ্যান্স ওয়াগনারের তৈরি চতুর্থ ও সবচেয়ে সুরক্ষিত লকার গটারড্যামেরাং, যে লকারের ব্যাপারে এই মুভির প্রথম পর্বে আরও বলা হয়েছে। যেহেতু ডিটার এর আগে হ্যান্স ওয়াগনারের তৈরি আরও 3টি লকার খুলে এখানে এসেছে, তাই এই লকারটি খোলার শখে সে স্কটের টিমে যোগ দিতে রাজি হয়। পরদিন তারা সবাই একসাথে হয় এবং সবাই সবার সাথে পরিচিত হয়। সেখানে মিস্টার ওয়ার্ডও এসেছিল। সে সবাইকে পুরো প্রজেক্টটা ভালোভাবে বুঝিয়ে দেয় এবং সবাইকে বলে, তোমাদের হাতে মাত্র 32 ঘন্টা সময় আছে, আর এই সময়ের মধ্যেই সবাইকে টাকা সহ লাস ভেগাস থেকে বের হয়ে আসতে হবে, না হলে পারমাণবিক বোমায় সবাই শেষ হয়ে যাবে। এরপর স্কট তার মেয়ের কাছে যায় এবং তাকে $15 মিলিয়ন অফার করে এবং বলে, তুমি শুধু আমার জন্য একটি কাজ করে দিবে। যেহেতু লাস ভেগাস এখন নিষিদ্ধ শহর, তাই সেখানে কেউ ঢোকার অনুমতি পাবে না, কিন্তু তুমি তো লাস ভেগাসের কোয়ারেন্টাইন ক্যাম্পে একজন ভলেন্টিয়ার হিসেবে কাজ করছো, তাই তুমি চাইলেই আমাদেরকে সেখানে ঢোকাতে পারবে। তাই তুমি যদি এই কাজটি করে দাও তাহলে আমি তোমাকে $15 মিলিয়ন দিয়ে দেব, আর এই টাকা পেয়ে গেলে তুমি তোমার ওই ভলেন্টিয়ার টিমটিকে খুব সুন্দরভাবে চালাতে পারবে, যেটা তোমার একটা বড় স্বপ্ন ছিল। পরদিন তারা সবাই একসাথে হয় এবং সবাই সবার সাথে পরিচিত হয়।
কিছুক্ষণের মধ্যেই সবাই সে শহরে পৌঁছে যায় এবং সবাই স্কটের মেয়ের গাড়িতে উঠে লাস ভেগাসের দিকে যেতে শুরু করে। যেহেতু স্কটের মেয়ে কেটি লাস ভেগাস শহরের ভলেন্টিয়ার হিসেবে কাজ করছিল, তাই তাকে কেউ আটকায় না। তাই স্কটের টিম খুব সহজেই সেই প্রাচীরে ঘেরা শহরের মধ্যে অর্থাৎ জম্বিদের শহরে প্রবেশ করে। তারা প্রথমে কোয়ারেন্টাইন ক্যাম্পে থামে, কিন্তু সেখানে পৌঁছেই স্কটের মেয়ে কেটি জানতে পারে তার দুজন সঙ্গী প্রাচীরের মধ্যে চলে গেছে, আর এজন্য তাদের ছোট্ট বাচ্চা দুইটি কাঁদতে থাকে। এটা দেখে কেটি তার বাবা স্কটের সাথে ওই জম্বিদের শহরে প্রবেশ করতে চায়, কারণ সে যেভাবেই হোক ওই মহিলাটিকে বাঁচাতে চায়। যদিও প্রথমে স্কট তার মেয়ে কেটিকে ওখানে নিয়ে যেতে রাজি হয় না, তারপর তার মেয়ের কারণেই সে রাজি হয়। সুতরাং কেটিও তাদের টিমে যোগ দেয়। এরপর ধীরে ধীরে তারা ওই প্রাচীর ভেদ করে জম্বিদের শহরে প্রবেশ করে। সেখানে সবকিছু পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, যেন মনে হচ্ছিল এই শহরে বহু যুগ ধরে কেউ বসবাস করে না। অথচ মাত্র কয়েক সপ্তাহ আগেও এই শহর ছিল ঝলমলে একটি শহর। বড় বড় ধনী লোকদের আসা যাওয়া ছিল এই শহরে। তারা একটু এগিয়ে যেতেই হঠাৎ করে একটা শব্দ শুনতে পায়, আর এটা ছিল একটি সিংহের গর্জনের মতো শব্দ। শব্দটা শুনে সাথে সাথে তারা বন্দুক তাক করে সবাই নিজের পজিশন নিয়ে বসে পড়ে। আর কিছুক্ষণ পরেই দেখতে পায় তাদের সামনে একটি জম্বি বাঘ চলে এসেছে, কিন্তু সেটা তাদের দিকে বেশি দূর এগোয় না। বাঘটি চলে গেলে তারা সবাই আবারও বের হয়ে আসে। স্কটের টিমে কায়োটি নামের যে মেয়েটি ছিল সে আসলে এখানেই কাজ করত, তাই সে এখন এই শহরটিকে খুব ভালোভাবে চেনে। সুতরাং ওই ক্যাসিনোতে পৌঁছে দেওয়ার দায়িত্বে সেই ছিল। কিন্তু সে হঠাৎ করে একজন লোকের কাছে গিয়ে তার পায়ে গুলি করে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। তখন কায়োটি সবাইকে বলে, আমরা যখন জম্বিদের আরও কাছাকাছি হব তখন তারা আমাদেরকে আক্রমণ করতে পারে। তোমরা এখানে নতুন এসেছো, তাই তোমরা ভাবছো ওই জম্বিগুলো হয়তো নিথর অবস্থায় পড়ে আছে, কিন্তু তোমরা জানো না যে এটা এখন তাদের রাজ্য। এখানে তাদের একজন রাজা এবং একজন রানীও আছে, আর সবাই দেখতে পাবে কিছুক্ষণের মধ্যেই তাদের রানী এখানে চলে আসবে। আমি এই লোকটিকে গুলি করেছি কারণ সে একজন বিশ্বাসঘাতক। আমি তাকে এখানে ফেলে যাব, আর কিছুক্ষণ পরেই যখন জম্বি রানী এখানে আসবে তখন সে তাকে দেখে যাবে। সুতরাং সে আমাদের কোনো ক্ষতি করবে না। তার কথা শেষ হতে না হতেই হঠাৎ করে তারা জম্বির ঘর ঘর আওয়াজ শুনতে পায়, আর সবাই দেখতে পায় বিদঘুটে চেহারার একজন মেয়ে জম্বি সেখানে চলে এসেছে। সে পড়ে থাকা লোকটির কাছে এসে তার শরীর শুকতে শুরু করে এবং শেষমেশ জম্বিগুলো সেই লোকটিকে ধরে নিয়ে চলে যায়। এতে করে সবাই বুঝতে পারে কায়োটি আসলে এই জায়গাটা খুব ভালোভাবেই চেনে এবং সে এতক্ষণ সত্যি কথাই বলছিল। এরপর তারা সবাই মিলে যে বিল্ডিংয়ের বেসমেন্টে ক্যাসিনো ছিল সেইখানে যেতে শুরু করে। সেখানে যেতে হলে তাদেরকে অনেকগুলো বিল্ডিং পার হতে হবে। এখন সমস্যা হচ্ছে সেই বিল্ডিংগুলোতে জম্বি থাকতে পারে, কিন্তু তাদের দেহে এখন কোনো প্রাণ নেই। তবে শব্দ করলে সাথে সাথে সেই জম্বিরা জীবন্ত হয়ে উঠবে এবং সবাইকে আক্রমণ করা শুরু করবে। এদিকে ওই রানী জম্বিটা যে লোকটিকে নিয়ে গিয়েছিল সেই লোকটিকে তারা টানতে টানতে জম্বিদের আস্তানায় নিয়ে যেতে শুরু করে, যেখানে তাদের রাজা আছে। সব জম্বিরা লোকটিকে আক্রমণ করতে আসলে লোকটি এগুলো দেখে ভয়ে প্রাণপণ চিৎকার করতে থাকে। এরপর সাদা একটা পর্দার আড়াল থেকে তাদের রাজা বের হয়ে আসে, আর এই জম্বিটি ছিল মুভির শুরুতে দেখানো সেই মানুষটি। সে আসার পরেই তো এই শহরে সবাই জম্বিতে পরিণত হয়েছে। রাজা আসার পর লোকটি তাকে দেখে আরও ভয় পেয়ে যায় এবং তার কাছে সাহায্য চাইতে থাকে, কিন্তু রাজা লোকটির টুটি চেপে ধরে তাকে উঁচু করে ফেলে। তারপর লোকটির হাতে একটি কামড় দিয়ে তাকে নিচে ফেলে দেয়, আর তারপর অন্য জম্বিরা তাকে আক্রমণ করে। অন্যদিকে স্কটের টিম একটি মার্কেটের মধ্য দিয়ে যাচ্ছিল, কিন্তু এখানে হাজার হাজার জম্বি আটকে ছিল। আসলে যে মানুষগুলো অন্য জম্বিদের আক্রমণের ফলে জম্বিতে পরিণত হয়েছিল তারা এখন প্রাণহীন অবস্থায় আছে, কিন্তু একটু শব্দ করলেই তাদের আবারও প্রাণ ফিরে আসবে এবং তারা আবারও আক্রমণ শুরু করবে। তাই স্কটের টিমের সবাই নিঃশব্দে এগিয়ে যেতে শুরু করে। কায়োটি সবাইকে পথ দেখিয়ে সামনে নিয়ে যেতে শুরু করে। জম্বিগুলো নীরবে তাদের পাশে দাঁড়িয়েছিল। তারা সবাই তাদের মাঝখান দিয়ে যাচ্ছিল। একসময় মারিয়া অনেকগুলো মানুষের মাঝে চলে আসে এবং তার ব্যাগে লেগে একটু শব্দ হতেই হঠাৎ করে একটা জম্বি জেগে যায়, তাই সে সেটাকে মেরে ফেলে। এভাবে একটা একটা করে জম্বি জেগে যেতে শুরু করে আর মারিয়া তাদেরকে মারতে থাকে। কিন্তু একসময় একটা জম্বি মাটিতে পড়ে যায় এবং সেখানে খুব জোরে শব্দ হয়, আর এতে করে অনেকগুলো জম্বি জেগে যায় এবং মারিয়া সেগুলোকে গুলি করে মারতে থাকে।
আর গুলির শব্দে সেখানে থাকা সব জম্বি প্রাণ ফিরে পায় আর তারা মারিয়ার দিকে আক্রমণ করতে শুরু করে। মারিয়া তাদের সবার মাঝে পড়ে যায় এবং শেষমেশ সে আর বেশিক্ষণ জম্বিদের মারতে পারে না, কারণ তার পিস্তলের বুলেট ফুরিয়ে গিয়েছিল। সে অন্যদেরকে সামনে এগিয়ে যেতে বলে নিজে জম্বিদের মাঝে থেকে যায় এবং এক পর্যায়ে জম্বিগুলো তাকে মেরে ফেলে। এটা দেখে গুজম্যান মারিয়ার পিঠে থাকা একটা গ্যাস সিলিন্ডারে গুলি করে যাতে ওইটা ব্লাস্ট হয়ে অন্য জম্বিগুলো সব মারা যায়। মারিয়ার মারা যাওয়ার মধ্য দিয়ে তারা সবাই ওই জায়গাটা থেকে পার হতে পারে এবং ক্যাসিনোতে প্রবেশ করে। তারা সোজা ওই ক্যাসিনোর বেসমেন্টে প্রবেশ করে যেখানে টাকার ভল্টটি ছিল। এখানেও সব জায়গায় জম্বি ছড়িয়ে ছিটিয়েছিল। তারা সেগুলো মারতে মারতে সামনে এগিয়ে যেতে শুরু করে। এদিকে তাদের যে হেলিকপ্টারটাতে করে এখান থেকে টাকা নিয়ে যাওয়ার কথা ছিল, পিটার সেখানে গিয়ে দেখতে পায় এটা আসলে একটা পুরনো হেলিকপ্টার। কিন্তু সে যখন হেলিকপ্টারটি স্টার্ট করার চেষ্টা করে তখন সেটা কোনোভাবেই স্টার্ট হয় না। পিটার এটা দেখে খুবই ঘাবড়ে পড়ে, কিন্তু সে একজন হেলিকপ্টার মেকানিকও ছিল, তাই সে দ্রুত হেলিকপ্টারটি ঠিক করার চেষ্টা করে। এদিকে ডিটার, ভ্যান এবং গুজম্যান সেই ভল্টের দিকে এগিয়ে যায়। ডিটার একটা বিয়ের সাজে জম্বিকে মেরে ফেলে আর এটাতে সে অনেক খুশি হয়, কারণ সে এর আগে কখনো গুলি চালাতে পারতো না। যাই হোক, অবশেষে তারা সেই ভল্টের লকারের সামনে এসে পৌঁছায় আর এখানে এসে তারা দেখতে পায় একদল ডাকাত এর আগেও এই ভল্টটি ভেঙে টাকাগুলো ডাকাতি করার চেষ্টা করেছিল, কিন্তু তারা জম্বিদের হাতে প্রাণ হারিয়েছে। অন্যদিকে কায়োটি এবং মার্টিন বাইরে থেকে তাদেরকে গার্ড দিচ্ছিল। ঠিক এমন সময় সেই রানী এবং তার সাথে একটা জম্বি আবারও তাদের সামনে আসে। রানী জম্বিটা তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে শুরু করে। তখন হঠাৎ করে কায়োটির সাথে থাকা মার্টিন রানী জম্বিটাকে গুলি দিয়ে দড়ি ছুঁড়ে বেঁধে ফেলে এবং অন্য জম্বিটাকে মাথায় গুলি করে মেরে ফেলে। এবার মার্টিন রানী জম্বির সামনে গিয়ে একটি দড়ি দিয়ে তার গলা কেটে ফেলে এবং মাথাটা হাতে নিয়ে কায়োটিকে দেখায়। কিন্তু এটা দেখে কায়োটি মার্টিনকে বলে, তুমি খুব ভুল করে ফেলেছো, এবার আমাদের অনেক পস্তাতে হবে। মার্টিন রানীর মাথাটা নিজের ব্যাগে ভরে নেয় এবং তারা সামনে এগিয়ে যেতে শুরু করে। মার্টিন রানীকে যখন মারছিল তখন সে চিৎকার করছিল, আর সেই চিৎকার শুনে রাজা তার কাছে ধরে রাখা ভলেন্টিয়ারদের সেই মেয়েদেরকে সামনে নিয়ে আসতে শুরু করে। এদিকে পিটার, ভ্যান এবং গুজম্যান যখন সেই লকারের সামনে আসে তখন ডিটার তাদেরকে বলে, আমি নিশ্চিত এই লকারের সামনে কোনো ফাঁদ পাতা আছে যাতে করে ডাকাত বা অন্য কেউ সেগুলো ডাকাতি করতে না পারে, তাই আমাদেরকে এখানে আগে অন্য কাউকে পাঠাতে হবে। তখন ভ্যান বাইরে থেকে একটি জম্বি ধরে নিয়ে আসে এবং সেটাকে ছেড়ে দেয় যাতে সে ধীরে ধীরে ওই লকারের সামনে যায় এবং যে ফাঁদগুলো এখানে পাতা ছিল সেগুলো যেন তাদের উপর প্রয়োগ না হয়। কিন্তু জম্বিটা সামনে না গিয়ে পিছনে ডিটারের দিকে আসতে শুরু করে, আর এতে করে তাদের প্ল্যান বিফলে যায়। ভ্যান আবারও একটা জম্বি ধরে নিয়ে আসে এবং সেটাকে একটা হাত শুকিয়ে সামনে ফেলে দেয়। তারপর জম্বিটা এগিয়ে যেতে শুরু করে। প্রথম স্টেপ পার হলে হঠাৎ করে বেশ কিছু তীর তার দিকে ছুঁড়ে আসে। তারপর দ্বিতীয় স্টেপে কয়েক রাউন্ড গুলি তার উপর ছুঁড়ে আসে এবং তৃতীয় স্টেপে তার সাথে একটা দরজা এসে চেপটে যায়, আর এর ফলে তাদের এখন সেই লকারে যাওয়ার রাস্তা পরিষ্কার। এবার ডিটার সেই লকারের সামনে আসে। তারা যখন লকারের গেটের সামনে দাঁড়িয়েছিল তখন এদিকে স্কট, তার মেয়ে এবং অন্যরা টিভির সামনে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল, আর টিভিতে তারা নিউজ দেখছিল। তারা দেখতে পায় আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে কিভাবে এই শহরটি পারমাণবিক বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হবে সেটাই টিভিতে দেখাচ্ছিল। আর এটা দেখে তারা সবাই কিছুটা ঘাবড়ে যায়, কারণ তারা এখনও এই শহরের মধ্যেই অবস্থান করছে আর তাদের কাজ কতক্ষণে শেষ হবে তারা কেউ জানে না। এদিকে আবার পিটার তার হেলিকপ্টারটি এখনও ঠিক করতে পারেনি। সে হেলিকপ্টারের ইঞ্জিন ঘষা মাজা করে অনেক কষ্টে হেলিকপ্টারটি চালু করার চেষ্টা করে। তবে সবচেয়ে ভয়ানক ঘটনা ঘটে যখন জম্বিদের রাজা একটি ঘোড়ার পিঠে করে তার রানীকে দেখতে আসে। রানীর এভাবে পড়ে থাকতে দেখে সে খুবই আঘাত পায় এবং সেখানে রানীকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। প্রচণ্ড ক্রোধে সে আকাশ বাতাস প্রকম্পিত করে চিৎকার করে ওঠে। এই চিৎকার স্কটরাও শুনতে পেয়েছিল, কিন্তু তারা বুঝতে পারে না আসলে কিসে এত চিৎকার করলো। স্কট তার বাকি লোকদেরকে ডিটারের কাছে নিয়ে আসে। এদিকে ডিটার খুবই মনোযোগ দিয়ে সেই লকারটা খুলতে শুরু করে। সে একজন মাস্টার লকার ক্র্যাকার ছিল, যদিও এই লকারটি খুবই বিখ্যাত এবং সেফ লকার ছিল। তারপরেও ডিটার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সেই বিখ্যাত লকারটি খুলে ফেলতে সক্ষম হয়।
সে যখন সবাইকে শুনিয়ে বলে আমি এই লকারটি খুলে ফেলতে পেরেছি, তখন তার কথা শুনে সবাই খুব অবাক হয়ে যায়। লকারের দরজাটা খুলেই তারা দেখতে পায় সেখানে থরে থরে ডলার সাজানো আছে। এটা দেখে তারা সবাই খুশিতে কেঁদে ফেলে। স্কট সবাইকে বলে আমাদের হাতে মাত্র 20 মিনিট সময় আছে, আর এই সময়ের মধ্যেই আমাদের টাকাগুলি ব্যাগে ভরে এখান থেকে দ্রুত রওনা দিতে হবে। এটা বলে তারা সবাই মিলে টাকা ব্যাগে ভরতে শুরু করে। কিন্তু তাদের প্ল্যান কি আসলেই সফল হবে? রাজা তার ভালোবাসার একমাত্র রানীকে নিয়ে জম্বিদের ঘাঁটিতে আসে, আর দেখা যায় রানী আসলে প্রেগনেন্ট ছিল। রাজা তার পেট থেকে বাচ্চাটি বের করে চিৎকার করে কাঁদতে শুরু করে। সে সব জম্বিকে একত্রিত করে প্রতিজ্ঞা করে যেভাবেই হোক এটার প্রতিশোধ নিবে। এই বলে সে সবাইকে সাথে নিয়ে স্কটের টিমকে খুঁজতে বের হয়। স্কট তার টিম সহ ব্যাগ ভর্তি টাকাগুলো নিয়ে বেসমেন্ট থেকে বের হচ্ছিল। ঠিক সেই সময় তারা বাইরে অনেক জম্বির আওয়াজ শুনতে পায়। এমন সময় স্কট তার মেয়ে কেটিকে কোথাও দেখতে পায় না, তাই সে দ্রুত কেটিকে খুঁজতে বাইরে চলে যায়। আর বাইরে ততক্ষণে সমস্ত জম্বি আক্রমণ করতে বেরিয়ে পড়েছে। তারা সবাই ক্যাসিনোর দিকে এগিয়ে যেতে শুরু করে। স্কট যখন তার টিমমেটদের সাথে কথা বলছিল, তখন হঠাৎ করে দরজা ভেঙে জম্বি প্রবেশ করে, আর তারপর সবাই মিলে তাদের ওপর আক্রমণ করে। স্কট তাদের সাথে প্রাণপণ লড়াই করতে শুরু করে। তারা অন্যদিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সেদিক থেকেও জম্বিগুলো তাদেরকে আক্রমণ করে। এখানে ডিটার, ভ্যান এবং হুজম্যান ছিল। তারা সেই রাজা জম্বিটিকে মারার চেষ্টা করে, কিন্তু তার কিছুই হয় না, বরং সে আরও শক্তিশালী হয়ে ওঠে। গুলি করতে করতে এক পর্যায়ে তাদের সবার বন্দুকের বুলেট শেষ হয়ে যায়। তাই ভ্যান এবার নিজের বন্দুকটা ফেলে দিয়ে রাজার সাথে হাতে হাতে লড়াই করতে শুরু করে, কিন্তু সে জানে না তার গায়ে কত প্রচণ্ড শক্তি আছে। রাজা তাকে কিছুক্ষণের মধ্যেই মেরে ফেলতে যাবে, ঠিক সেই মুহূর্তে ডিটার পিছন থেকে রাজার মাথায় আঘাত করে, আর সেটা অন্যদিকে সরে গেলে ডিটার ভ্যানকে নিয়ে এসে সেই লকারের মধ্যে ঢুকিয়ে দেয় এবং বাইরে থেকে লকারটি বন্ধ করে দেয়। তবে জম্বিটি ডিটারকে খুব বাজেভাবে মেরে ফেলে, আর অন্যরা ওই ক্যাসিনোর বিল্ডিংয়ের ওপরের দিকে উঠতে শুরু করে, কারণ এই বিল্ডিংয়ের ছাদেই পিটার তাদের জন্য হেলিকপ্টার নিয়ে অপেক্ষা করছিল। যাওয়ার সময় তারা জম্বিগুলোকে মারতে মারতে যেতে শুরু করে, কিন্তু রাজা জম্বিটি এসে হুজম্যানকে মেরে ফেলে, তাই অন্যরা তাকে রেখে চলে যেতে শুরু করে। কিন্তু সে যখন এখন মারাই গেছে, তাই স্কট হুজম্যান সহ পুরো রুমটি ব্লাস্ট করে দেয়। স্কটের মেয়ে কেটি এখনও তার সঙ্গীদের খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু তাদের টিমের যে লোকটি প্রথমে জম্বিতে পরিণত হয়েছিল সে কেটির পিছু নিতে শুরু করে। সে বিল্ডিংয়ের নিচেই থেকে গিয়েছিল, কিন্তু অন্যদিকে স্কট এবং কায়োটি অনেক চেষ্টা করে ওই বিল্ডিংয়ের ছাদে উঠে পড়ে। তারা সেখানে উঠে দেখতে পায় পিটার কেবলমাত্র হেলিকপ্টারটি স্টার্ট দিতে পেরেছে। এটা দেখে স্কট মনে করে সে হয়তো ইচ্ছে করে দেরি করে এমনটা করছে। তখন পিটার তাকে ব্যাপারটা বুঝিয়ে বলে যে এই হেলিকপ্টারটা অনেক পুরনো ছিল, তাই আমি এটা স্টার্টই দিতে পারিনি। তারা যখন কথা বলছিল তখনই হঠাৎ করে সেই রাজা জম্বি সেখানে চলে আসে। স্কট সাথে সাথে তাকে গুলি করতে শুরু করে, কিন্তু গুলিতে তো তার কিছুই হয় না। সে যখন আক্রমণ করতে আসছিল তখন হঠাৎ করে ব্যাগের মধ্য থেকে সে ডানের মাথাটা বের করে কায়োটি রাজা জম্বির সামনে এনে ধরে, আর এটা দেখে রাজা তো আরও ক্ষেপে যায়। তাকে এভাবে আটকে রেখে কায়োটি স্কটকে বলে তুমি দ্রুত এখান থেকে চলে যাও, আমি তাকে আটকে রাখছি, আমার সাথে যাই হয়ে যাক না কেন তুমি এখান থেকে চলে যাবে। তার এমন কথা শুনে স্কট দ্রুত হেলিকপ্টারে উঠে বসে, আর কায়োটির দিকে জম্বিটি এগিয়ে আসতে শুরু করে। ঠিক যেই মুহূর্তে হেলিকপ্টারটি আকাশে উড়তে যাচ্ছিল, ঠিক তখন কায়োটি স্কটের দিকে তাকালে এই সুযোগে জম্বিটি তার দিকে একটি রড ছুঁড়ে মারে, আর সেটা কায়োটির গায়ে গিয়ে লাগে এবং সে দেওয়ালে লেপ্টে যায়। তবে তার হাতে থাকা মাথাটি সে নিচে ফেলে দেয়, আর এটা দেখে জম্বি রাজা রাগে ক্ষোভে কায়োটিকে খুব বাজেভাবে মেরে ফেলে। স্কট এবং পিটার যখন হেলিকপ্টারে করে উড়ে যাচ্ছিল তখন পিটার তাকে জিজ্ঞেস করে টাকাগুলো কোথায়। স্কট তাকে বলে এখানে কোনো টাকা নেই, এখন আমাদের জীবন বাঁচাতে হবে, তবে আমার মেয়ে কেটি এখনও নিচে আছে, আমরা তাকে বাঁচিয়ে এখান থেকে যাব। আমাদের হাতে আর মাত্র 9 মিনিট সময় আছে, আর এই সময়ের মধ্যেই আমাদের যা করার করতে হবে, কারণ 9 মিনিটের মধ্যেই এখানে পারমাণবিক বোমা ব্লাস্ট করা হবে। এদিকে কেটি অবশেষে তার বন্ধুদের খুঁজে পায়, কিন্তু ততক্ষণে অন্য জম্বিগুলো তাদের দিকে এগিয়ে আসতে থাকে। পিটার এবং স্কট হেলিকপ্টারে করে ওই বিল্ডিংয়ের ওপরে নামে, তারপর স্কট তার মেয়েকে খুঁজতে নিচে নেমে যায়। এদিকে রাজা জম্বি অন্য অনেক জম্বিকে নিয়ে কেটির কাছে পৌঁছে যায়। তাকে দেখে কেটিও তার বন্ধুরা পালাতে শুরু করে। সৌভাগ্যবশত স্কট তার মেয়েকে খুঁজে পেয়ে যায়, কিন্তু আসলে কি তাদের ভাগ্য এতটা ভালো ছিল? স্কট তার মেয়ে এবং কেটির বান্ধবীকে নিয়ে ওই বিল্ডিংয়ের ছাদে এসে দেখতে পায়
পিটার হেলিকপ্টারটি নিয়ে সেখান থেকে চলে গেছে। এটা দেখে স্কট আর কিছুই বুঝে উঠতে পারে না। এদিকে ওই জম্বি রাজাও তাদের পিছু ধাওয়া করে এখানেই আসছিল। সে ছাদে এসে দেখতে পায় তার শিকার এখন একদম হাতের মুঠোয়, আর তাদের পালানোর কোনো রাস্তা নেই। তাই সে ধীরে ধীরে তাদের সামনে এগিয়ে আসতে থাকে এবং প্রতিশোধের আগুনে উন্মত্ত হয়ে ওঠে। তবে স্কট হঠাৎই দেখতে পায় পিটার তার হেলিকপ্টারটা নিয়ে নিচ থেকে উঠে আসছে। তারা দ্রুত হেলিকপ্টারে উঠে বসে এবং হেলিকপ্টার দ্রুত উড়তে শুরু করে। এদিকে জম্বিটাও তাদের দিকে এগিয়ে এসে একটা লাফে হেলিকপ্টারটা ধরে ফেলে। স্কট জম্বিটাকে অনেক কষ্টে ঠেকিয়ে রাখে, কিন্তু তার শক্তির সাথে সে কোনোভাবেই পেরে উঠছিল না। পিটারও হেলিকপ্টারটা অনেক দিকে ঘুরিয়ে জম্বিটাকে সেখান থেকে ফেলে দিতে চেষ্টা করে, কিন্তু সেও পারে না। আর তারপর হঠাৎ স্কট দেখতে পায় উপর থেকে একটি পারমাণবিক বোমা উড়ে আসছে। জম্বিটা তখনই স্কটের কাঁধে একটা কামড় বসায়। তবে কামড় খেলেও স্কট তার বন্দুক দিয়ে জম্বিটাকে মেরে ফেলতে পারে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই পারমাণবিক বোমাটা মাটিতে ব্লাস্ট হয়, আর সেই ধাক্কায় তাদের হেলিকপ্টার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কিন্তু তারা এতক্ষণে অনেকটা দূরে চলে আসায় পারমাণবিক বোমা তাদের পর্যন্ত এসে পৌঁছায় না। স্কটের মেয়ের জ্ঞান ফিরে আসলে সে দেখতে পায় তার বাবা এক জায়গায় পড়ে আছে। সে তাকে তুলে নিয়ে অনেক খুশি হয়, কিন্তু সে জানতো না আর কিছুক্ষণের মধ্যেই তার বাবাও একজন জম্বিতে পরিণত হবে। স্কট তার মেয়েকে বলে, ওই জম্বিটা আমার কাঁধে কামড় বসিয়েছে, আর এটার মানে কি আমি খুব ভালোভাবেই জানি। তাই এখন আমি তোমাকে যা বলবো তুমি সেটাই করবে। যখনই আমার মধ্যে জম্বির লক্ষণ দেখতে পাবে, তখনই তুমি সাথে সাথে আমাকে ওই পিস্তলটা দিয়ে মাথায় গুলি করবে। এটা শুনে কেটি কান্নায় ভেঙে পড়ে, কারণ সে তার বাবাকে কোনোভাবেই হারাতে চায় না। তারপর তারা যখন কথা বলছিল ঠিক তখনই তার বাবার মধ্যে জম্বির লক্ষণ প্রকাশ পায়। কেটি বুঝে ফেলে তাকে এখন কি করতে হবে, তা না হলে অনেক দেরি হয়ে যাবে। তাই সে উঠে দ্রুত তার পিস্তলটা হাতে নেয় এবং অনেক কষ্টে তার বাবার মাথায় গুলি চালায়। বাবা মারা গেলে সে কান্নায় ভেঙে পড়ে। আসলে তার কিছুই করার ছিল না। এদিকে মনে আছে ডিটার ভ্যানকে যে লকারের মধ্যে বন্দি করে রেখেছিল, তাই জম্বিরা তার কোনো ক্ষতিই করতে পারেনি। আর পারমাণবিক বোমায় বিস্ফোরণের কারণে ওই লকারটাও ভেঙে গিয়েছিল। কিছুক্ষণ পর দেখা যায় ওই বিল্ডিংয়ের ধ্বংসস্তূপের মধ্য থেকে ভ্যান বের হয়ে আসছে, আর তার হাতে 3টি ব্যাগ ভর্তি টাকা। সেখান থেকে বের হয়ে এসে সে হাঁটতে হাঁটতে একটা পরিত্যক্ত গাড়ির কাছে এসে পৌঁছায়। তারপর একটা গাড়িতে করে অন্য শহরে চলে যায়। প্রথমে সে একটা বিমানবন্দরে আসে তার নিজের শহরে ফিরে যাওয়ার জন্য। এরপর সে টিকিট এবং খাবারের অর্ডার করে। বিমানের লোকগুলোকে অনেক টাকা দিয়ে মদ, খাবার যা ইচ্ছা সে তাই অর্ডার করে। তারপর সে 2টা মেয়েকে নিয়ে যখন মদ খাচ্ছিল, তখন হঠাৎ করে তার শরীরের ভেতর কেমন খারাপ লাগতে শুরু করে। তখন সে ফ্রেশ হতে ওয়াশরুমে গেলে আয়নায় দেখতে পায় তার হাতে একটা জম্বির কামড়ের দাগ। সুতরাং বুঝতেই পারছেন তার সাথে এখন কি হবে। হ্যালো বন্ধুরা, এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়। তো মুভিটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে আরও একটা এক্সাইটিং কোনো মুভি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।